দর্শক, শিরোনামেই জানাচ্ছিলাম ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু উত্থাপিত এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে উত্থাপনের সুপারিশ করেছে বিশেষ কমিটি। আর বাকি ২০টির মধ্যে ১৬টি এখনই বিল আকারে না তুলে পরবর্তীতে যাচাই বাছাই শেষে আরও শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এছাড়া ৪টি অধ্যাদেশ রহিতকরণ বা বাতিলের সুপারিশ করেছে বিশেষ কমিটি। আজ জাতীয় সংসদে এই সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেছেন কমিটির সভাপতি জয়নাল আবেদিন। ইরান যুদ্ধের ফলে আতঙ্কিত মানুষের চাপে ১.৫ দিনের জ্বালানি একদিনেই শেষ হয়ে যাচ্ছে। বিকেলে প্রশ্নোত্তর পর্বে সংসদকে এমনটা জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি জানিয়েছেন, ঘাটতি থাকায় আবাসিক এবং বাণিজ্যিক এলাকায় নতুন করে কোনো গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। আর এদিনও অধিবেশনে জুলাই সনদ ইস্যুতে পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন সরকার এবং বিরোধী দলের সদস্যরা। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে বিস্তারিত। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির সংসদের প্রথম অধিবেশনের ৭ম দিনের সেশনে প্রশ্নোত্তর পর্বে প্রথমেই উঠে আসে দেশের চলমান জ্বালানি ঘাটতির বিষয়টি। উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি? বিরোধী দলের এই সংসদ সদস্যের এমন প্রশ্নে জ্বালানি মন্ত্রী জানান, দেশের কোথাও জ্বালানি তেলের ঘাটতি নেই, কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে বেশি বেশি করে জ্বালানি তেল কিনছে। যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে, কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন ১.৫ দিন লাগতো বিক্রি করতে, এখন ২ ঘন্টায় শেষ হয়ে যায়। আরেক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, গ্যাসের ঘাটতির ফলে নতুন করে আর কোথাও সংযোগ দেয়া হচ্ছে না। বিশেষ করে শিল্পাঞ্চল ব্যতীত আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি সেইতে কোনো গ্যাস সংযোগ প্রদান করা স্থগিত রাখা হয়েছে। এছাড়া এক প্রশ্নোত্তরে দেশের বন্ধ চিনিকলগুলোকে আখের প্রাপ্তি সাপেক্ষে আবারও চালু করার পরিকল্পনার কথা জানান শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আখ প্রাপ্তি সাপেক্ষে আমরা এই মিলগুলি চালু করতে চাই। এদিকে অধিবেশনের ৭ম দিনেও উঠে আসে জুলাই সনদ ইস্যু। এ সময় বিরোধী দলীয় নেতা ৬ষ্ঠ দিনের ওয়াকআউট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্যকে অসত্য বলে দাবি করেন। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। তবে বিরোধী দলীয় নেতার বক্তব্যকে আবারও ব্যাখ্যার মাধ্যমে কেন অসত্য তা পরিষ্কার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার কালকের বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম, মাননীয় বিরোধী দলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। সেটা ছিল যেখানে রুল 62 অনুসারে আপনি তারপরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতাবি প্রস্তাব গ্রহণ করেছেন, ওনারা ওয়াকআউট করার আরো অনেক পরে, তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পড়িত হইল কিভাবে? সুতরাং আমি বলেছি সেই বক্তব্যটা অসত্য। রবিবার সংসদে মুলতবি প্রস্তাবে আবারও সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনার কথা রয়েছে সংসদ অধিবেশনে। রহমান, কুড়িগ্রাম ৪। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। এদিকে জ্বালানি তেলের সংকটের মধ্যে চলছে মজুদের মহোৎসব। জ্বালানি মন্ত্রণালয় বলছে, গত ১ মাসের অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩,৭২,০০০ লিটার তেল, আর জরিমানা আদায় করা হয়েছে প্রায় ১ কোটি টাকা। আর জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই মুহূর্তে তেলের মজুদ আছে প্রায় ২.৫ লাখ টন, চলছে আরও আনার প্রক্রিয়া। বাকিটা জানাচ্ছেন শারমিনীরা। জ্বালানি তেল নিয়ে ধোঁয়াশা কাটছে না। সরকার বলছে তেলের সংকট নেই, কিন্তু পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি বলছে ভিন্ন কথা। এরই মধ্যে চলছে অবৈধ মজুদের প্রতিযোগিতা। গত ১ মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২,০০০-এর বেশি মামলা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩,৭২,০০০ লিটার তেল, জরিমানা করা হয়েছে ১ কোটি টাকা। তারপরও মজুদ কেন বন্ধ হচ্ছে না? মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। মজুদটা কোন ডিলারের কাছ থেকে হচ্ছে এটা তো এভাবে বলা যাবে না। ফিলিং স্টেশন থেকে নিচ্ছে, প্যাক পয়েন্ট ডিলারের থেকে নিচ্ছে, নাকি এজেন্টের থেকে নিচ্ছে,
সেটা একটা বিষয়। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ডিজেল, পেট্রোল, অকটেন সহ জ্বালানি তেলের মজুদ আছে 2,55,000 টন। বিভিন্ন দেশ থেকে আরও আনার প্রক্রিয়া চলছে। তাহলে কেন সাশ্রয়ের কথা বলা হচ্ছে, এমন প্রশ্নের জবাব দেন তিনি। বৈশ্বিক সংকট মোকাবেলা করতে গেলে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সেটারই অংশ হিসেবে এটা করা হয়েছে। জ্বালানিতে কোনো সংকট নেই। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, জনস্বার্থে তেলের দাম বাড়ায়নি সরকার। সেচের জন্য সবার আগে কৃষকদের ডিজেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে হবে। গরম বাড়তে থাকায় লোডশেডিং নিয়ে কি ভাবছে সরকার, এমন প্রশ্নের জবাবে যুগ্ম সচিব বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা হবে। বিদ্যুৎ বিভাগের সাথে আমরা বসেছি, তাদের যে প্রয়োজনীয় গ্যাস আমরা দেই, সেই গ্যাসটা আমরা বসে ঠিক করেছি যে আমরা এই গ্যাস তাদেরকে দেব। শারমিন মীরা, ৭১, ঢাকা। এবারে পরবর্তী প্রসঙ্গ। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনাকেই দুষলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালে হামজনিত চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি জানিয়েছেন, বজ্রপাতের মতো হাম এসেছে, সরকার এই ক্ষেত্রে প্রস্তুত ছিল না। হামের কারণে স্কুল বন্ধ রাখার কোনো পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয় দেয়নি বলেও জানিয়েছেন তিনি। হিমেল মাহবুবের প্রতিবেদন। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে গত ৩ মাসে হাম নিয়ে ১৫০-র বেশি শিশু ভর্তি হয়। মারা গেছে ৩ জন। একই চিত্র সারা দেশের, ছড়াচ্ছে আতঙ্ক। অনেকের মনেই হাম নিয়ে নানা প্রশ্ন। চিকিৎসকরা বলছেন, হামের টিকা নেওয়া বাধ্যতামূলক। টিকা নেওয়ার পরও হাম হতে পারে, তবে ক্ষতি কম হবে। হামের একমাত্র চিকিৎসা প্রতিরোধ হলো ভ্যাকসিন। এটা দ্বিতীয় কোনো চিন্তা করার সুযোগ নেই। যে কোনো ভ্যাকসিনে কিন্তু প্রতিরোধ ক্ষমতা 90। অনেকে বলে টিকা দিলে হাম হতে পারে না, হতে পারে, সংখ্যা কম হইলেও মারাত্মকটা কম হয়, মানে তার সিরিয়াসনেসটা কম হয়। এদিকে হামজনিত নিউমোনিয়া, শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপের ব্যবহার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেখতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা জানান, এর মাধ্যমে শিশুদের ৫ থেকে ১০ লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করা যাবে। পরিকল্পনা এবং আমাদের সার্বিক পরিকল্পনা হয়তো তুলে ধরবেন। অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম বেড়ে যাওয়ার পেছনে বিগত সরকারের দায় আছে। যদি টিকাটা কন্টিনিউ করতো মিজেলসের, তাইলে কিন্তু এটা হতো না। ওই ৪ বছরের গ্যাপটার কারণে হয়েছে। সাধারণত হামের 2 ডোজের টিকা শিশুদের দেয়া হয় 9 ও 15 মাস বয়সে। তবে রবিবার থেকে শুরু হওয়া বিশেষ ক্যাম্পেইনে 6 মাস থেকে শুরু করে 10 বছরের শিশুদের এই টিকা দেয়া হবে। আগে নেওয়া থাকলেও আবার এই টিকা নিতে হবে শিশুদের। আতঙ্ককে মোকাবেলা করাটাই আমাদের সার্থকতা, যদি করতে পারি। হামের কারণে স্কুল বন্ধের কোনো পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া হয়নি বলেও জানান মন্ত্রী। স্কুলে সপ্তাহে 3 দিন ক্লাস কিংবা হোম ক্লাস, এরকম কোনো আলোচনা কি আপনাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে হয়েছে? কিংবা একেবারেই না, একেবারে এই ধরনের কিছু আমাদের মধ্যে হয়নি। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দাবিতে আগামী শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় জোট। গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে তথ্য জানিয়েছেন 11 দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। এ সময় তিনি অভিযোগ করেন, গণভোটের রায় বানচালে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। আর জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ছাত্র শিবিরও। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের রিপোর্টে। আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম জাতীয় সংসদ। সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে বিরোধী দলের নোটিশ উত্থাপন ও তা নিয়ে আলোচনার পর বুধবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। পরে জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন, ফিল ফ্রি। এরই পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার গুলশানের একটি বাসায় বৈঠকে বসেন 11 দলের নেতারা। বৈঠক শেষে 4 দফা দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব এবং পরবর্তী সময়ে আমরা দেশবাসীকে সামনে রেখে গণসংযোগ, লিফলেট বিতরণ, জনমত গঠনের কর্মসূচি নেব এবং বিদ্যুভিত্তিকভাবে একাডেমিলি এই কনসেপ্টগুলো জাতিকে অভিহিত করার জন্য আমরা সেমিনার, সিম্পোজিয়াম, রাউন্ড টেবিল বিভিন্ন প্রক্রিয়া প্রোগ্রাম নির্ধারণ করেছি। এরপরও যদি সরকার জনমত অপেক্ষা করে
তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, গণভোটের রায় বানচালে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের প্রায় 70% ভোটার তারা হ্যাঁ ভোট দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই গণভোটের গণরায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয় নাই এবং কোনোভাবেই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করা হবে এমন ধরনের কোনো পরিস্থিতি সরকার দলের তরফ থেকে আমাদের কাছে, জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাসা হয়নি। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করতেই গণভোটের রায়কে এড়িয়ে যাচ্ছে সরকার। এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছে। সেমিনারে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফেসিবাদ আমলের ওবায়দুল কাদেরের কথা মনে করিয়ে দেয়। সংবিধানের যে ধরনের ব্যাখ্যা নিজের মতো করে আপন মহিমায় দেন, মাঝে মাঝে যা স্ববিরোধিতায় রূপান্তরিত হয়, সেগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আর একজন ওবায়দুল কাদের আমরা দেখতে পাই কিনা। বলেন, গণভোটের রায় বাস্তবায়নে ছাত্র জনতাকে সাথে নিয়ে মাঠে থাকবে ছাত্র শিবির। আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমি শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী ছিল সমাজতন্ত্রের নামে লুটপাটের সমারোহ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে বাক স্বাধীনতা ফিরেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয়, ক্ষমতাসীনদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় রিজভী এসব কথা বলেন। মাহিল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান সহ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় মুক্তিযোদ্ধাদের ইতিহাস তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, দেশের ইতিহাস নির্মম সত্য, ধর্মের নামে কাউকে ব্যবসা না করার আহ্বান জানান তিনি। ইতিহাসের সত্যকে অস্বীকার করা যাবে না, কারণ বাংলাদেশ বড় নির্মম, নিষ্ঠুর, কঠিন এবং অনেক বেশি মায়াবী বাংলাদেশ। ইতিহাসের পাতায় পাতায় তা লেখা আছে। অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতার ইতিহাসে সকলের ভূমিকাই স্বীকার করতে হবে, তবে ভারত সহায়তা করে কৌশলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে প্রচার করছে। এটিকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এইভাবে নানাভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরেও প্রকৃত ইতিহাসকে বিকৃত করার এই প্রবণতা সৃষ্টি হয়েছে। ব্যর্থ রাষ্ট্রের তকমা দিয়ে বিদেশি শক্তির হস্তক্ষেপ ঠেকাতে দেশের সুশাসন প্রতিষ্ঠা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। সংবিধানের মধ্যে সমাজতন্ত্রের অঙ্গীকার করা হচ্ছে, পঞ্চদশ সংশোধনীর মধ্যে আমরা যেটি দেখলাম, কিন্তু এদিকে আবার ব্যাপক হারে বেধড়ক টাকা লুটপাট হচ্ছে, ব্যাংক লুটপাট হচ্ছে, নষ্ট পুঁজিবাদ তৈরি হয়েছে বিগত সময়গুলোতে। সুশাসন নিশ্চিত করতে হলে আপনার নিরপেক্ষ প্রশাসন, দেশ একটা বিশৃঙ্খল অবস্থায় পড়বে, তখনই তো আন্তর্জাতিক শক্তিসমূহ, ঔপনিবেশিক শক্তিসমূহ তার ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে। রাজনীতিতে পরস্পরের মতামতকে গ্রহণ করা এবং সহনশীলতা না থাকাও ফ্যাসিবাদী আচরণ বলে মন্তব্য করেন তিনি। আমারটাই ঠিক, আপনারটা ঠিক না, এই বলে আপনি আমাদের রাস্তাটা, গণতন্ত্রের চর্চার এবং অনুশীলনের রাস্তাটা যেন বন্ধ না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনার ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার পক্ষে বিদেশে একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এমন কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল, তবে যদি কেউ চিঠি অফিসিয়ালি দেয় তা হবে আদালত অবমাননার শামিল। বিস্তারিত জানাচ্ছেন মায়রুল মারুফ। আইন অনুযায়ী পলাতক কোনো আসামি বিচার প্রক্রিয়ায় আইনজীবী নিয়োগ করতে পারে না, এমনকি আত্মসমর্পণ না করে নেই আপিলের সুযোগও। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এখন খুঁজছেন আইনের ফাঁকফোকর। পালিয়ে থেকেই এবার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথ খুঁজছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, লন্ডন ভিত্তিক ল ফার্মকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনা।
যদিও চিফ প্রসিকিউটর বলছেন এমন কোনো চিঠি ট্রাইব্যুনালের হাতে আসেনি। আসলে আপনারা যে চিঠির কথা বলছেন এরকম কোনো চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। আপনাদের মাধ্যমে আমি এই চিঠির কথা জানতে পারছি। আত্মসমর্পণ না করে আইন অনুযায়ী পলাতক কারো এমন চিঠি দেয়ার বা আইনজীবী নিয়োগের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন এমন চিঠি আদালত অবমাননার শামিল। তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয় প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে, অথবা তিনি গ্রেফতার হতে হবে, অথবা তাকে সারেন্ডার করতে হবে। তো তিনি একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও নাই, প্রচলিত অন্য কোনো আইনেও নাই। আমরা যদি এই ল ফার্মের আমরা কোনো অস্তিত্ব পাই বাংলাদেশে, বা কোনো ব্যক্তি বা সংস্থার যদি আমরা অস্তিত্ব খুঁজে পাই, অবশ্যই আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিংয়ের ব্যবস্থা করব। এদিকে জুলাই হত্যাযজ্ঞের একটি মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এছাড়া হাসানুল হক ইনুর মামলায় পুনঃতদন্ত চেয়ে করা আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল 2। মাইনুল মারুফ, 71, ঢাকা। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন পাঠদানের পরিকল্পনা করছে সরকার। তবে কোভিডকালীন অভিজ্ঞতা সামনে রেখে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবক আর শিক্ষকরা। আর শিক্ষার্থীদের কথা ভেবে এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। জুলিয়া তানহার প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে দেশের মহানগরী এলাকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদানের পাশাপাশি অনলাইনেও ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার। তবে কোভিড-19 মহামারীর অভিজ্ঞতা সামনে রেখে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকরা বলছেন এতে বরং সমস্যা বাড়ে। আমরা তো এর আগেও এই পদ্ধতি দেখেছি, তখনও বাচ্চারা কিন্তু ওই ডিভাইসে আক্রান্ত হয়ে গেছে। করোনার সময় আমাদের অনেক বাচ্চাদের ক্ষতি হয়ে গেছে, এখন আমরা আর এটা চাচ্ছি না, দীর্ঘমেয়াদে চাচ্ছি না। ওরা স্কুলে আসলে যেভাবে মনোযোগী দিয়ে পড়ে, অনলাইনে ওইভাবে হয় না আসলে। তো শিক্ষার্থীদের অনেক ক্ষতি হবে, এটা আমরা বিগত সময় দেখে আসছি যখন করোনার সময়। আমাদের অবস্থাও তো খারাপ, কারণ আমরা তো গার্ডিয়ান, আমরা দেখেও তো আমরা সহ্য করতে পারছি না। আমরা কোনোভাবে চাচ্ছি না যে অনলাইন হোক। অন্যদিকে শিক্ষকরা বলছেন অনলাইন ক্লাস তুলনামূলক কম কার্যকর হলেও জাতীয় স্বার্থে এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তারা। অফলাইন ক্লাস যদি আমরা আরো বেশি করতে পারি, যদি সুযোগ থাকে, সক্ষমতা থাকে, তাহলে সেটা শিক্ষার জন্য অবশ্যই ভালো হবে। অফলাইন হোক অনলাইন হোক, আমাদের ক্লাস কারিকুলাম সিলেবাস আমাদের শেষ করতে হবে। সবাইকে আমরা অনলাইনের আওতায় আনতে পারবো কিনা, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। শিক্ষকদের একটু পরিশ্রম করতেই হবে এই ক্রান্তি লগ্নে, জাতির ক্রান্তি লগ্নে। এর বিকল্প কিছু ভাবার নেই। জ্বালানি তেলের কারণে গাড়ি ঘোড়া চলার সমস্যা হয়, তাহলে আমাদেরকে সে কাজ করতে হবে জাতীয় স্বার্থে, জাতীয় ইস্যুতে আমরা সকল অভিভাবকরাও আমার মনে হয় যে সহযোগিতা করবে সরকার। এদিকে শিক্ষার্থীদের সার্বিক স্বার্থ বিবেচনায় সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। কোভিডের সময় বাবা মা দেখতো যে বাচ্চাগুলোর ক্লাস করছে কিনা বা ডিভাইসে অন্য কোনো গেম খেলছে কিনা, কিন্তু এখন তো মনিটরিংও করার জায়গা নেই। ফলে এবারকার ডিসরাপশনটা আরও অনেক বেশি হবে। অফলাইন অনলাইন সেটা সর্বশেষ চিন্তা হওয়া উচিত। এর আগে আপনি ইলেকট্রিসিটি কমানোর জন্য একটি ন্যাশনাল বিধিমালা দেওয়া যেতে পারে। মার্কেটগুলোকে সূর্য ডুবার সাথে সাথে বন্ধ করে দেওয়া যেতে পারে। যে আপাতত আমি অনুরোধ করব সরকারকে এটিকে পুনর্বিবেচনা করা এবং স্কুলগুলো আপাতত খোলা রাখা। এর আগে 2020 সালের 17 মার্চ কোভিড সংক্রমণের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর বিকল্প হিসেবে অনলাইন ও টেলিভিশনে ক্লাস চালু করা হয়। তবে বিভিন্ন গবেষণায় অনলাইন ও টেলিভিশনে পাঠদানের কার্যকারিতা সীমিত বলে উঠে আসে। জুলিয়া তানহা, 71, ঢাকা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান নিয়ে চলছে যেন চোর পুলিশ খেলা। অভিযান শুরুর আগেই ফাঁকা হয়ে যাচ্ছে ফুটপাত, আর পুলিশ চলে গেলেই আবার আগের মতোই চলছে সেখানে রমরমা ব্যবসা। বিষয়টি স্বীকারও করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন বলে মেনে নিচ্ছেন তারা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ঢাকা মেডিকেলের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন গেটের সামনের চিত্র এটি।
ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরুর আগেই যে যার মতো মালামাল নিয়ে সটকে পড়ছেন, যার একটা বড় অংশই ঢুকে যাচ্ছেন ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলকে এমন নিরাপদ আশ্রয়স্থল মনে করার কারণ কি? গেটে দায়িত্বে থাকা আনসার সদস্যরাই বা কেন ছিলেন নীরব? মালামাল নিয়ে ঢুকতেছে, ওখানে উচ্ছেদ হচ্ছে, আপনার ভিতরে ঢুকতেছে, ভিতরে তো উনার উনার উনারে বলছি আমি গেটটা দিয়ে তো ঢুকলো জিনিসগুলো, আপনার গেটের দায়িত্ব কিনা? গেটের দায়িত্বে তো বারবার বললাম, বারবার বললাম আমি, আপনি আসার পরে বলবেন কেন? আপনি তো গেট দিয়ে ঢুকতে দিচ্ছেন কন্টিনিউয়াস। তোমার আমি বললাম, তুই তো বলতেছ 2 মিনিট ভিতরে নিয়ে যাবো। অনেকটা ফাঁকা মেডিকেলের গেট ছেড়ে এবার অভিযান শুরু জরুরি বিভাগের গেটের সামনে। ফুটপাত জুড়ে সবসময় গমগম করা দোকানপাটের বেশিরভাগই লাপাত্তা। যে দুই একটির কাঠামো মিলল সেগুলোই জব্দ করে একে একে ওঠানো হয় টাকে। সতর্ক করেও দেওয়া হয় অনেককে। তবে অভিযান শেষে এক জায়গা থেকে অন্য এলাকায় যাওয়ার ঘণ্টাখানিকের মধ্যেই আবারও আগের চিত্রে ফেরে সব ফুটপাত। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হকাররা দোকানের পসরা নিয়ে রাস্তার মাঝখানে শুরু করেন রমরমা বাণিজ্য। কয় ঘন্টা ব্যবসা বন্ধ ছিল? 1-1.5 ঘন্টা হরাই দিয়েছি। স্যার রাইজ তাকে সম্মান করছি আমরা, তারা আইনের লোক, তারা সম্মান না করলে আমরা তো বাঁচতে পারবো না। কতক্ষণ ব্যবসা বন্ধ ছিল? 2 ঘন্টা। 2 ঘন্টা বন্ধ রাখছিল? আবার সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মানে আবার আসতে পারে। পুলিশ আসছিল তখন? আমরা তো পুলিশ আসছে পরে আমরা ওই পেশে নিয়ে গেছি। 2-2.5 ঘন্টা ক্ষতি হয়ে গেল। ক্ষতি হয়ে গেছে না, এখন তো চলে যাচ্ছে সব। ফুটপাতের উপরে যে দোকান চালাচ্ছেন, মানে রাস্তাঘাটে তো সমস্যা, এটা তো বোঝেন। ঠিক আছে, তখন ওই যে যারা মেডিকেল আসে হেরা করতেছে, বড় হোটেলে খাইতে গেলে 400 টাকা, এনে 200 টাকা দিয়ে খাবার ভরপুর আমরা খাইতে পারি। সেবা দিচ্ছেন? জি। সরকার যদি আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিত, আমরা ফুটপাত ছেড়ে দিতাম। অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতনরাও মেনে নিচ্ছেন এই বাস্তবতা, তুলে ধরেন নিজেদের সীমাবদ্ধতা। দেশের সবচেয়ে বড় হসপিটাল, এটার ভেতরে যদি সুপার শপ টাইপের বা ছোট ছোট দোকান যদি ভেতরে অ্যারেঞ্জ করে দেওয়া যেত, তাহলে তো এই ফুটপাতের উপরে বা জনগণকে হয়রানি করে রাস্তার উপরে কোনো দোকান বসতো না। আপনারা উচ্ছেদ অভিযান করবেন, তখন আপনারা এই প্রস্তাবগুলো কি দেন না? আমরা এই প্রস্তাবগুলো দেই। স্থায়ী দোকানের সামনে যে এক্সটেনশনগুলো আছে, বর্ধিত অংশগুলো কোনোভাবেই করতে হবে। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে, দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না, ফুটপাত দখল করতে পারবে না। অনেক এলাকায় অভিযানে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। সুমন তানভীর, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71 সাথে।